গল্প কাওয়ানের আজকের আয়োজনে থাকছে হুমায়ুন আহমেদের ছোট গল্প প্রেসক্রিপশন। প্রচণ্ড মাথা ধরেছে। অনেকক্ষণ চেষ্টা করলাম মাথা ধরাকে পাত্তা না দিতে। অবহেলা কেউ সইতে পারে না, রোগও পারে না। রোগ যখন দেখে তাকে আমল দেওয়া হচ্ছে না, অগ্রাহ্য করা হচ্ছে, তখন সে মন মেজাজ খারাপ করে চলে যায়। আমার ক্ষেত্রে তা হলো না। পাত্তা না খেয়ে মাথা ধরা আরও বাড়ল। একসময় লক্ষ্য করলাম মাথা ধরাটা মেরুদণ্ড বেয়ে নিচের দিকে নামার পরিকল্পনা করছে। তড়িৎ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আমি একটা ফার্মেসিতে ঢুকে পড়লাম। 4টা প্যারাসিটামল কিনব, 2টা খেয়ে 2টা ভবিষ্যতের জন্য পকেটে রেখে দিব। আমার অনেকদিনের অভ্যাস যে কোনো দোকানে ঢোকার আগে দোকানের নাম পড়ি। মাঝে মধ্যে সুন্দর সুন্দর নাম চোখে পড়ে, বেশ মজা লাগে। একটা স্টেশনারি দোকানের নাম পেয়েছিলাম নীলাচল। আরেকটা রেস্টুরেন্টের নাম ঝালঝোল। সাধারণত দেখেছি সুন্দর নামে দোকানগুলো বেশি দিন চলে না। ঝালঝোল 1 মাসের মধ্যে উঠে গেল। নতুন এক রেস্টুরেন্ট চালু হলো। নাম দি নিউ মদিনা বিরিয়ানি অ্যান্ড কাবাব ঘর। সাইনবোর্ডে হাস্যমুখী দাড়িওয়ালা ছাগলের ছবি। এই রেস্টুরেন্টটা বেশ চলছে। যে কথা বলছিলাম, ফার্মেসিতে ঢোকার আগে চট করে নাম পড়ে নিলাম। নতুন কোনো নাম না হলেও আধুনিক নাম, প্রেসক্রিপশন। আমার কাছে মনে হলো নামটা যে শুধু আধুনিক তাই নয়, বেশ জুৎসই নাম। প্রেসক্রিপশন মানেই যে ফার্মেসি। 4টা প্যারাসিটামলের দাম 4 টাকা। মাথা ধরা নামক অতি যন্ত্রণাদায়ক ব্যাধির জন্যে বড়ই সস্তা চিকিৎসা। সেলসম্যানকে পানি দিতে বললাম, সে গ্লাসে করে পানি এনে দিল। 2টা ট্যাবলেট তখনই খেয়ে ফেললাম। ওষুধের দাম দিতে গিয়ে আমি হতভম্ব। মানিব্যাগ সঙ্গে নেই। পকেটমার হয়নি এটা জানি। বাসা থেকে মানিব্যাগ ছাড়াই বের হয়েছি। 2টা ট্যাবলেট গিলে না ফেললে ফিরিয়ে দেওয়া যেত। আমি খুবই লজ্জার মধ্যে পড়লাম। কী বলবো বুঝতে পারছি না। সেলসম্যানও যেন কেমন কেমন করে তাকাচ্ছে। দোকানের মালিক মনে হয় দূর থেকে ব্যাপারটা লক্ষ্য করছিলেন। তিনি এগিয়ে এসে গম্ভীর মুখে বললেন, আপনি একটু আমার ঘরে আসবেন? 4টা টাকার জন্য কঠিন কিছু কথা শুনতে হবে কিনা বুঝতে পারছি না। আমি তার ঘরে ঢুকলাম এবং হড়বড় করে বললাম, ওষুধের দাম দিতে পারছি না, কাল ভোরে আমি এসে দিয়ে যাব। মালিক ভদ্রলোক বললেন, সামান্য 2টো ট্যাবলেটের দাম দিতে না পারায় আপনি এরকম করছেন? ভাই, এক কাজ করুন, 2 পাতা ট্যাবলেট নিয়ে যান। এর দাম আপনাকে দিতে হবে না। আর শুনুন, আপনি আমার সামনের চেয়ারে বসুন, চা দিতে বলছি। গরম চা খান, মাথা ধরাটা কমে যাবে। আমি ভদ্রলোকের ব্যবহারে মুগ্ধ হয়ে গেলাম। দিনকাল পাল্টে গিয়েছে। প্রিয়জনদের কাছ থেকেই ভালো ব্যবহার পাওয়া যায় না। আর এই ভদ্রলোক নিতান্তই অপরিচিত একজন। আমি বললাম, আপনার নামটা জানতে পারি? ভদ্রলোক বললেন, অবশ্যই পারেন। আমার নামই এমন যে একবার শুনলে কখনোই ভুলবেন না। আমার নাম কয়লা। আমি অবাক হয়ে বললাম, কয়লা? হ্যাঁ, কয়লা। রসিকতা করছি না। আসলে আমার নাম কয়লা। জন্মের সময় গায়ের রং ছিল খুবই ফর্সা। আমার বাবা রহস্য করে বললেন, আমার ছেলে এমন কয়লার মতো কালো হলো, ব্যাপারটা কি? সেই থেকে নাম কয়লা। ঠাট্টা করে কয়লা ডাকতে ডাকতে কয়লা। ভালো নাম মোহাম্মদ সানোয়ার হোসেন। সানোয়ার সাহেবের দিকে ভালো করে তাকালাম। ভদ্রলোকের গায়ের রঙই যে শুধু সুন্দর তাই না, দেখতেও সুন্দর। বয়স 40-এর মতো হবে। চুলে পাক ধরেছে। তার জন্য মনে হয় ভদ্রলোককে আরও সুন্দর লাগছে। কিছু মানুষ আছে যাদের পাকা চুলে মানায়। আপনার মাথা ধরার অবস্থা কি? কমে আসছে। সানোয়ার সাহেব রহস্যময় গলায় বললেন, 1 মিনিটের জন্য চোখটা বন্ধ করবেন? কেন? আপনার কপাল এবং চোখে একটা মলম লাগিয়ে দেব, বার্মিজ মলম। নাম টাইগার বাম। লাগাবার 3 মিনিটের মধ্যে মাথা ধরা চলে যাবে। আমি চোখ বন্ধ করলাম। ভদ্রলোক চোখের পাতায় এবং কপালে বাম ঘষিয়ে দিলেন। খুবই আরামদায়ক ম্যাসেজ। ম্যাসেজের কারণে মনে হয় মাথা ব্যথা অর্ধেক কমে গেল। 3 মিনিট চোখ বন্ধ করে রাখবেন, খুলবেন না। আমি চোখ বন্ধ করেই বললাম, আপনার দোকানে মাথা ধরা নিয়ে যারা আসে তাদের সবার চোখেই কি আপনি টাইগার বাম ঘষে দেন? না, দেই না। আপনি লেখক মানুষ, আপনার জন্য অন্য ব্যবস্থা। ও আচ্ছা। চা চলে এলো। চায়ের সঙ্গে গরম সিঙ্গারা। আগুন গরম সিঙ্গারা সবসময় ভালো হয়। এটা মনে হলো আরও ভালো। চাটা সিঙ্গারার মতো ভালো না হলেও খারাপ না। লেখক হিসেবে মাঝে মাঝে অপ্রত্যাশিত কিছু খাতির যত্ন পাই। বড় মাপের লেখকরা এই ধরনের খাতির যত্নে বিব্রত এবং বিরক্ত হন। যেহেতু আমি খুবই ছোট মাপের একজন, আমি খুশি হই। অবশ্যই চেষ্টা থাকে খুশি চেপে রাখার।
চা খেতে খেতে আমি ভদ্রলোকের বসার ঘর দেখলাম। তার ফার্মেসির নামে যেমন সুরুচির পরিচয় পাওয়া যায়, ঘর থেকেও পাওয়া যায়। সুন্দর করে সাজানো ঘর, মেঝেতে কার্পেট, চারদিকে নানান ধরনের ইনডোর প্ল্যান্ট রাখা। একটা প্ল্যান্টে আবার বোতামের মতো নীল ফুল ফুটেছে, অপূর্ব দেখাচ্ছে। ব্যবসায়ী মানুষের বসার ঘরে সাধারণত প্ল্যান্ট দেখা যায় না। ভদ্রলোকের টেবিলে দুটো বই, একটা নাম ডুমসডে অ্যান্ড লাইফ আফটার ডেথ, অন্যটার নাম পড়া যাচ্ছে না। সেটিও নিশ্চয়ই গল্প উপন্যাসের বই না, সিরিয়াস কোনো বই। দেয়ালে ভদ্রলোকের যুবককালের ছবি, সাইকেলে হেলান দিয়ে তোলা, ঠোঁটে সিগারেট। সানোয়ার সাহেব বললেন, আমার বাবার ছবি। আমি ভেবেছিলাম আপনার যুবক বয়সের ছবি। অনেকেই তাই ভাবেন। অফিস ঘরে নিজের ছবি টাঙিয়ে রাখবো, এত অহংকার এখনও আমার হয়নি। আমি বললাম, আপনার বাবা অত্যন্ত সুপুরুষ ছিলেন, সিনেমার নায়কের মতো চেহারা। সানোয়ার সাহেব হাসতে হাসতে বললেন, আমার বাবার জীবনের বেশিরভাগ সময় ব্যয় করেছেন ছবিতে ঢোকার কৌশল বের করতে গিয়ে। তিনি সকালবেলা এফডিসিতে ঢুকতেন, রাত 11টা-12টার সময় ফিরতেন, যেতেন খুব সেজে গুজে। পরিচালকদের অ্যাসিস্ট্যান্টদের সিগারেট খাওয়াতেন, তাদের যে কোনো ফরমাস নিমিষের মধ্যে করে দিতেন। এর বিনিময়ে হঠাৎ হঠাৎ পাসিং শটের সুযোগ পেতেন। পাসিং শট মানে? পাসিং শট হচ্ছে, ধরুন ছবির কোনো দৃশ্য হচ্ছে, নায়ক নায়িকা গল্প করছে, অনেক দূর দিয়ে একটা লোক হেঁটে চলে গেল, মূল গল্পের সঙ্গে সে লোকের কোনো সম্পর্ক নেই, লোকটা হেঁটে যাওয়ায় ফ্রেমটা ভরাট লাগবে, সে লোকের শটটাকে বলে পাসিং শট। ও আচ্ছা। পরিচালক বা প্রযোজকদের নজরে পড়ার প্রাণপণ চেষ্টা একেবারে বিফল হয়ে গেল না। বাবা তাদের নজরে না পড়লেও একজন এক্সট্রা মেয়ে নজরে পড়লেন। এক্সট্রা মেয়ে মানে কি? নায়িকার অসংখ্য শৌখিন হলো এক্সট্রা। নায়িকা যখন পানি তুলতে যায় তখন এরাও যায়। পানি তোলা পর্বে যে কোমর দুলানি নৃত্য হয়, সেই নৃত্যে তারা অংশগ্রহণ করে। বুঝতে পারছেন? হ্যাঁ, পারছি। এক্সট্রা মেয়েটির সঙ্গে বাবার ঘনিষ্ঠতা অতি দ্রুত তুঙ্গ স্পর্শ করলো এবং এক শুভ দিনে বাবা তাকে বিয়ে করে ফেললেন। বাবার তখন সম্বলের মধ্যে আছে তার সুন্দর চেহারা এবং একটা হারকিউলিস সাইকেল। সাইকেলের চাকায় হেলান দেওয়া ছবিটা তো দেখতেই পাচ্ছেন। পাচ্ছেন না? পাচ্ছি। বাবার গল্প বলে আপনাকে মনে হয় খুব বোর করছি। কিছুক্ষণের মধ্যেই গল্প শেষ হবে। আমার গাড়ি ড্রাইভার চলে এসেছে। আপনি যেখানে যেতে চান আপনাকে নামিয়ে দিয়ে আসবে। গাড়ি লাগবে না ভাই, আমি খুব কাছেই থাকি, হেঁটে চলে যাব। হেঁটে আপনাকে যেতে দেওয়া হবে না, আপনাকে জোর করে হলেও গাড়িতে তুলে দেওয়া হবে। আমার বাবার সম্পদের মধ্যে ছিল একটা সেকেন্ড হ্যান্ড সাইকেল, আর আমার এখন 3টে গাড়ি। আমি গাড়িগুলি ডিসপ্লে করব না? আপনার 3টে গাড়ি? এই মুহূর্তে অবশ্যই 2টো, একটা বিক্রি করে দিয়েছি। তবে একটা লাক্সারি মাইক্রোবাস কিনবো বলে ভাবছি। আপনি ভাববেন না ছোটো এই ফার্মেসি থেকে এত আয় হয়। আমার অন্য ব্যবসা আছে। গুলশান এলাকায় একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে, এক্সপোর্ট ইম্পোর্টের দালালি টাইপ কিছু কাজও করি। তবে আমি ব্যবসা শুরু করি ফার্মেসি দিয়ে। ও আচ্ছা, মূল গল্পটা শেষ করি। নিন সিগারেট খান, সিগারেট খেতে খেতে গল্প শুনুন, গল্পের শেষটা ইন্টারেস্টিং। আমি সিগারেট ধরালাম, এর মধ্যে আবার চা এলো। এবারে চা খেতে ভালো, চায়ে চুমুক দিয়ে দিতে গল্প শুনছি। সানোয়ার সাহেবের গল্প বলার কায়দা ভালো, হড়বড় করে গল্প বলেন এবং মোক্ষম জায়গায় এসে দম নেন, আবার শুরু করেন। গল্পটা এমনভাবে বলেন যাতে মনে হয় গল্পটার প্রতি তিনি কোনো আকর্ষণ বোধ করছেন না, নেহায়েত গল্প করতে হয় বলে করছেন। গল্পটা করতে না পারলে তার ভালো লাগতো। বাবা থাকতেন তার এক দূর সম্পর্কে চাচার বাসায় খিলগাঁয়। যে চাচার বাসায় থাকতেন তার ছোট মেয়েকে তিনি বিয়ে করবেন, এরকম ধারণা বাবা সম্ভবত দিয়ে রেখেছিলেন। নয়তো বাবা সেই ধুরন্ধর চাচা বাবাকে এতদিন পুষতেন না। হঠাৎ এক্সট্রা মেয়ে বিয়ে করে ফেলায় বাবা সেই চাচা তৎক্ষণাৎ বাবাকে বের করে দিলেন। নতুন বউ নিয়ে বাবা পড়লেন মহাবিপদে। এই আত্মীয়ের বাড়ি কয়েকদিন, সেই আত্মীয়ের বাড়ি কয়েকদিন, এইভাবেই দিন কাটাতে লাগলেন। ঢাকা শহরে যত আত্মীয় ছিল সব কভার হয়ে গেল। বাবা ফিল্ম পাড়ায় কাজের চেষ্টা করতে লাগলেন। শো বিজনেসের সঙ্গে জড়িত কোনো কাজেই তার আপত্তি নেই। ফ্লোর ঝাড় দেওয়া, আর্টিস্টের মাথায় ছাতা ধরা, ম্যাডামের স্যান্ডেল এগিয়ে দেওয়া, সব কিছুতে তিনি রাজি। প্রোডাকশন বয়ের কাজ, গাদার খাটুনি, সেই তুলনায় বেতন না মাত্র। খাওয়াটি অবশ্য ফ্রি পাওয়া যায়, সামান্য চুরির সুযোগও আছে। বাবা সেই সুযোগ কখনো নিতে পারেননি, কারণ মানুষ হিসেবে তিনি বোকা ছিলেন। বোকা মানুষের সৎ হয়, এটা জানেন তো? বোকাদের ভিতর চোর নেই বললেই হয়। এই মহাদুর্যোগে বাবার এক ছেলে হয়ে গেল। ছেলের নাম রাখা হলো সানোয়ার হোসেন। বাবা আদর করে ছেলেকে রাখতেন কয়লা বাবা। আপনি সে কয়লা বাবা? জি। আপনারা তখন থাকতেন কোথায়? বাবা এফডিসির কাছেই এক বস্তিতে ঘর ভাড়া করেছিলেন। ঘরের ভাড়া নাম মাত্র,
তবে সে নামমাত্র ভাড়ার টাকা জোগাড় করা বাবার কাছে অসম্ভব হয়ে গিয়েছিল। গল্পটা প্রায় শেষ অংশে চলে এসেছি। আরেকটা সিগারেট ধরান। সিগারেট শেষ হতে হতে গল্প শেষ হয়ে যাবে। আমি বললাম, আপনি ধীরে সুস্থে গল্প শেষ করুন, আমার এমন কোনো তাড়া নেই। তাছাড়া গল্পটা শুনতে ভালো লাগছে। সানোয়ার সাহেব হাসিমুখে গল্প শুরু করলেন। আমার জন্ম হয়েছিল এক ঈদের দিনের ভোরবেলায়। সেই কারণে বাবার ধারণা হয়েছিল তার ছেলে সৌভাগ্যবান, সে তার বাবার ভাগ্য বদলে দেবে। সেরকম কিছু লক্ষণও দেখা দিল। আমি 7 দিন বয়স থেকেই রোজগার শুরু করলাম। আমার চেয়ে অল্প বয়সী কেউ রোজগার করতে নেমেছে বলে আমি জানি না। গিনেস রেকর্ডস বুকে আমার নাম যাওয়া উচিত ছিল। 7 দিন বয়সে রোজগার মানে কীরকম রোজগার? অভিনয় করে রোজগার। ফিল্ম লাইনে নবজাতক শিশু প্রায়ই লাগে। নায়িকার বাচ্চা হয়েছে, সে বাচ্চা চুরি হয়ে গেল, এই ধরনের গল্পে বাচ্চা লাগে। আমি হলাম সে বাচ্চা। অভিনয় করার দরকার নেই, হাত পা নাড়তে পারলেই হলো, চিৎকার করে কাঁদতে পারলেই হলো। 7 দিন বয়সে আমি প্রথম ছবি করতে নামলাম। ছবির নাম ডালিম কুমার। আমি সেই ডালিম কুমার। ইন্টারেস্টিং তো? হ্যাঁ, ইন্টারেস্টিং তো বটেই। আমার 2 নম্বর ছবির নাম কমলা সুন্দরী। 2 নম্বর ছবি করতে গিয়ে আমি অসুস্থ হয়ে পড়লাম। শীতের রাতে শুটিং হচ্ছিল। দৃশ্যটা এরকম: জন্মের পর আমাকে একটা খলিয়ে ভরে জঙ্গলে ফেলে আমার দুঃখিনী মা কাঁদতে কাঁদতে চলে গেলেন। আমি খলিয়ে শুয়ে ঘুমাচ্ছি। বনের পশু পাখি আমাকে দেখে যাচ্ছে। একসময় আমার ঘুম ভাঙলো, আমি কাঁদতে শুরু করলাম। সেই দেশের রাজা আবার ঠিক তখনই মৃগয়ে এসেছিলেন। তিনি আমার কান্না শব্দে আকৃষ্ট হয়ে আমাকে খলি থেকে তুলে নিয়ে গেলেন। তিনি আমার কমলার মতো রূপ দেখে আমার নাম দিলেন কমলা সুন্দরী। এই ছবিতে আমি মেয়ের ভূমিকা অভিনয় করেছিলাম। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, বুঝতে পারছি। কমলা সুন্দরীতে অভিনয় করতে গিয়ে আমি অসুস্থ হয়ে পড়লাম। শীতের রাত, অনেকগুলি টেক নিতে হয়েছে। আমার গায়ে কোনো কাপড় ছিল না। বুকে ঠান্ডা বেঁধে গেল। জীবন মরণ সমস্যা দেখা দিল। আমাকে ভর্তি করাতে হলো হাসপাতালে। এর মধ্যে বস্তির বাড়ি ভাড়া বাকি পড়েছে। বাড়িওয়ালা সকাল সন্ধ্যা 2 বেলা এসে শাসাচ্ছে। সাহিত্যের ভাষায় যাকে বলে ঘোর অমানিসা। তখন হঠাৎ আমার বাবার কপাল খুলল। চিত্রজগতে একজন খুন হলেন। আমি বিস্মিত হয়ে বললাম, চিত্রজগতের একজন খুন হবার সঙ্গে আপনার বাবার কপাল খোলার ব্যাপারটা ধরতে পারছি না। সানোয়ার সাহেব হাসিমুখে বললেন, ধরিয়ে দিচ্ছি, এমন কিছু জটিল ব্যাপার না। আপনি কি জানেন শাস্তি কেনা বেচা হয়? একজনের শাস্তি অন্যজন টাকার বিনিময়ে নিজের ঘাড়ে নিয়ে নেয়। অপরাধের শাস্তি হয় না, টাকা খেয়ে যে অপরাধ নিজের ঘাড়ে নিয়েছে তার শাস্তি হয়। আমি এখনও ঠিক বুঝতে পারছি না। আরও সহজ করে ব্যাখ্যা করি। ধরুন আপনি ক্লাসে পড়া পারেননি। শাস্তি হিসেবে আপনার গালে চড় দেওয়ার কথা। সেই চড় আপনার হয়ে অন্য কেউ খেলো, আপনার কিছু হলো না। এরকম কি হয়? অবশ্যই হয়। শাস্তি কেনা বেচা মার্কেট আছে। আপনার যদি প্রচুর টাকা থাকে, আপনি খুন করতে পারেন, নিজের হাতেই করতে পারেন। আপনাকে তার জন্য শাস্তি পেতে হবে না, অন্য একজন আপনার হয়ে ফাঁসিতে ঝুলবে। আমি হতভম্ব হয়ে সানোয়ার সাহেবের দিকে তাকিয়ে রইলাম। তিনি সহজ গলায় বললেন, আমার বাবা ঠিক এই কাজটি করলেন। তিনি পুলিশের কাছে বললেন খুন তিনি করেছেন। কীভাবে খুনটা করেছেন তার বিশদ বর্ণনা দিলেন। তার কথা মতো যে ছুরিতে খুন করা হয়েছে, সেই ছুরি বাবার বস্তির বাসার মুড়ির টিনের ভিতর থেকে বের করা হলো। অন্যের অপরাধে তার বিচার শুরু হলো। বিনিময়ে তিনি তার পরিবারের জন্য রেখে গেলেন 4,10,000 টাকা। আপনার বাবার কি শাস্তি হয়েছিল? ওনার ফাঁসি হয়েছিল। আপনার জন্য গাড়ি রেডি আছে, আপনাকে নিয়ে যাবে। আমি বিড়বিড় করে বললাম, আই এম সরি। সানা সাহেব আমার দিকে রাগী চোখে তাকালেন। মনে হলো তিনি হঠাৎ রেগে গেলেন। আবার সেরা সামনে নিয়ে বললেন, বাবার মামলা 4.5 বছর ধরে চলেছে। বাবা যখন ফাঁসি হয় তখন আমার বয়স 5। ফাঁসির আগে আগে আমাকে কোলে নিয়ে মা বাবার সঙ্গে দেখা করতে গেলেন। বাবা আমাকে অনেক আদর করলেন। বাবা সম্পর্কে আমার কোনো স্মৃতি নেই, শুধু আদরটা মনে আছে। আদর করতে করতে তিনি বলেছিলেন, কুটু কুটু মুটু মুটু ভুটু ভুটু। আমি চুপ করে আছি। গল্পের শেষটা এরকম নাটকই হবে ভাবতে পারিনি। ভদ্রলোকের সামনে বসে থাকতে তখন আর ভালো লাগছে না। কোনো ছুতায় উঠে যেতে পারলে ভালো হয়। তেমন কোনো ছুতাও পাচ্ছি না। সানোয়ার সাহেব বললেন, গল্পটা কেমন লাগলো? আমি প্রশ্নের জবাব দিলাম না, চুপ করে রইলাম। সানোয়ার সাহেব থেমে থেমে বললেন, আপনি গল্পকার মানুষ, ইন্টারেস্টিং গল্প আপনারা তৈরি করেন। ছোট প্রাণ ছোট কথা, ছোট ছোট দুঃখ কথা টাইপ। আমার গল্পটা কি আপনাদের ছোট গল্পের থিওরিতে পড়ে? আমি বললাম, ভাই আজ উঠি, আরেকদিন এসে কথা বলবো। সানোয়ার সাহেব শান্ত গলায় বললেন, গল্প শেষ হওয়ার পরেও কিন্তু কিছু বাকি থাকে, সেটাকে বলে পরিশিষ্ট। আমার গল্পটা একটা পরিশিষ্ট আছে। পরিশিষ্টটা শুনে যান। বলুন, শুনছি। আমার বাবা আসলে ছিলেন ভাগ্যবান মানুষ। সাধারণ মানুষের বেশিরভাগ স্বপ্ন অপূর্ণ থাকে।
শুধু ভাগ্যবান মানুষের স্বপ্ন পূর্ণ হয়। বাবার সব স্বপ্ন পূর্ণ হয়েছিল, সে অর্থে তিনি ভাগ্যবান। তিনি তার ছেলেকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন ছেলে জীবনে প্রতিষ্ঠিত হবে। আমি প্রতিষ্ঠিত হয়েছি। তিনি নিজেকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন সিনেমার নায়ক হবেন। তার বেলা সেই স্বপ্ন না পূর্ণ হলেও তার স্ত্রীর মাধ্যমে সেই স্বপ্ন পূর্ণ হয়। আমার মা বেশ কটি ছবিতে নায়কের ভূমিকা অভিনয় করেন। ও যার খুনের শাস্তি বাবা ঘাড় পেতে নিয়েছিলেন, সেই লোকই মাকে এসব সুযোগ করে দেয়। মজার ব্যাপার হলো মা তাকে বিয়েও করেন। নায়িকারা ছবির প্রডিউসারকে বিয়ে করেই থাকে। এটা তেমন কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। আপনি কি বলেন? সানোয়ার সাহেব উত্তরে আসে আমার দিকে তাকিয়ে আছেন। আমি তাকিয়ে আছি হারকিউলি সাইকেলে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা তার বাবার দিকে। এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের ছোট গল্প প্রেসক্রিপশন। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। নিয়মিত গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন, ধন্যবাদ।